যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনা ভূমিকা সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অপরাধের সংগঠনে প্রযুক্তি ব্যবহার হলে এর দায় কতটা বর্তাবে নির্মাণ প্রতিষ্ঠানের ওপর। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস ইউথমিয়ার স্থানীয় সময় সোমবার জানিয়েছেন, তার দপ্তর চলমান তদন্তে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর ভূমিকা খতিয়ে দেখছেন। তদন্তের আওতায় আনা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী হত্যাকাণ্ডটিও। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই ঘটনায় ২৬ বছর বয়সী হিসাম আবু খার বিহিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রুমমেট জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত দুইজনই ছিলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী। আদালতের নথি অনুযায়ী গত ১৬ এপ্রিল তাদের সবশেষ জীবিত দেখা গেছে। পরে লিমনের মরদেহ প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় এবং আরেকটি খণ্ডিত মরদেহ কাছাকাছির জলাশয় থেকে পাওয়া যায়, যা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে উঠে এসেছে ঘটনার কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এআই চ্যাটবট চ্যাট জিপিটিকে একাধিক প্রশ্ন করেছিলেন। এর মধ্যে ছিল কাউকে গার্বেজ ব্যাগে ভরে ফেলে দিলে কি হয়, নিখোঁজ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়, এমনকি নির্দিষ্ট এলাকায় গাড়ির তল্লাশি হয় কিনা, এসব প্রশ্ন। তদন্তকারীদের ধারণা এসব প্রশ্ন অপরাধ পরিকল্পনার অংশ হতে পারে। পুলিশের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হত্যার আগে অনলাইনে ডাক্ট টেপ ও ট্রাশ ব্যাগ কিনেছিলেন এবং ঘটনার দিন তারিখের সঙ্গে তার এআই ব্যবহারের সময়সূচির মিল পাওয়া গেছে। তবে উল্লেখযোগ্য বিষয়টি হলো, চ্যাটবট তাকে সরাসরি অপরাধে উৎসাহ দেয়নি, বরং কিছু ক্ষেত্রে ঝুঁকির কথাও উল্লেখ করেছিল। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই পরিস্থিতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানের দায় নিয়ে আইনি ও নৈতিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে এআই একটি টুল, যেমন ইন্টারনেট বা সার্চ ইঞ্জিন, যা ব্যবহারকারীর উদ্দেশ্যের উপর নির্ভর করে। তাই সরাসরি অপরাধের দায় ব্যবহারকারীর ওপরেই বর্তায়। তবে প্রশ্ন থেকেই যায়, এমন প্রযুক্তি কি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, যাতে ঝুঁকিপূর্ণ বা অপরাধ সংক্রান্ত অনুসন্ধান আরও আগে শনাক্ত প্রতিরোধ করা যায়। অ্যাটর্নি জেনারেল উইথমিয়ার বলেছেন, প্রধান সন্দেহভাজন চ্যাট জিপিটি ব্যবহার করেছেন। এই তথ্য জানার পর আমরা আমাদের তদন্ত সম্প্রসারণ করেছি। যদিও ওপেন এআই বিবৃতিতে জানিয়েছে এটি একটি ভয়াবহ অপরাধ এবং তারা তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। আইনবিদদের মতে এখানে দায় নির্ধারণ একটি জটিল বিষয়। যদি প্রমাণিত হয় যে প্রযুক্তি প্ল্যাটফর্মটি ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর নির্দেশনা দিয়েছে বা নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর একটি ত্রুটি ছিল, তাহলে কিছু দায় প্রতিষ্ঠানের উপর আসতেও পারে। কিন্তু যদি এটি সাধারণ তথ্যভিত্তিক প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে আইনি দায় মূলত ব্যবহারকারীর দিকেই ঝুঁকবে। এই ঘটনা তাই শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা নিয়ে বৈশ্বিক আলোচনার নতুন মোড় যোগ করেছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। ইরানের দক্ষিণাঞ্চল ফোর্থ পারমাণবিক কেন্দ্রের ঠিক নিচে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা GBU-57 পড়েছিল প্রায় ১০০ ফুট মাটির নিচে। যুদ্ধকালীন সময়ে ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু বিস্ফোরণ হয়নি। প্রযুক্তিগত ত্রুটি। ইরান সেই সুযোগ হাতছাড়া করেনি। তারা ড্রিলিং করে বোমাগুলো উদ্ধার করেছে অক্ষত অবস্থায়। এটি শুধু একটি বোমা নয়, এটি যুক্তরাষ্ট্রের ৫০ বছরের গবেষণার ফসল। কোটি কোটি ডলারের প্রযুক্তি, লাখ লাখ ম্যান পাওয়ারের পরিশ্রম। আর সেই প্রযুক্তি আজ ইরানের হাতে। ইরান শুধু বোমা উদ্ধার করেনি, তারা সেগুলোকে নিষ্ক্রিয়ও করেছে। এখন তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। আরও বড় কথা, এই বোমাগুলো হয়তো রাশিয়া ও চীনের হাতেও পৌঁছে যেতে পারে। প্রশ্ন, ইরান কি করবে এই প্রযুক্তি দিয়ে? তারা কি বানাবে নতুন বাংকার ব্লাস্টার বোমা, নাকি তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাকে আরও সুরক্ষিত করবে? উত্তর ইরানের হাতে, পেন্টাগনের মাথায় হাত।
GBU-57 যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা। এর ওজন 13,600 কেজি, প্রায় একটা ট্যাঙ্কের সমান। একটি সাধারণ বোমার ওজন যেখানে 900 কেজির বেশি হয় না, সেখানে এই বোমার ওজন 13.6 টন। এটি এত শক্তিশালী যে মাটির 60 মিটার নিচে বা 18 মিটার পুরো কনক্রিট ভেদ করতে পারে। বোমাটি কোনো লক্ষ্যবস্তুর ওপর সরাসরি বিস্ফোরিত হয় না, এটি মাটির গভীরে প্রবেশ করে, তারপর নির্দিষ্ট গভীরতায় পৌঁছে বিস্ফোরিত হয়। এর বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর যে একটি পাহাড়ের ভেতরেও বাংকার ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্র এই বোমায় ব্যবহার করেছে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর, কনক্রিটের পুরুত্ব হিসাব করে, সঠিক গভীরতা নির্ণয় করে, তারপর বিস্ফোরণ ঘটায়। এই বোমায় আরও আছে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা বোমাটিকে ঠিক 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। বোমাটির বাইরের আবরণ তৈরি হয়েছে হার্ডনেট স্টিল অ্যালয় দিয়ে, যাকে এলিগেন্ট স্টিল নামে বিশেষ ধাতু বলে। এটি প্রচণ্ড চাপ, তাপ ও কম্পন সহ্য করতে পারে। এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন প্রযুক্তিগুলোর একটি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, GBU-57 শুধু একটি বোমা নয়, এটি একটি প্রযুক্তিগত বিষয়। এর নির্মাণে যুক্তরাষ্ট্রের সেরা পদার্থবিদ, ধাতুবিদ ও প্রকৌশলী কাজ করেছেন। এই বোমা যে দেশের হাতে যাবে, সেই দেশ বাংকার ধ্বংসের সক্ষম অস্ত্র বানাতে পারবে। যুক্তরাষ্ট্র যখন বোমাগুলো নিক্ষেপ করে, তখন সেগুলো মাটির প্রায় 100 ফুট গভীরে প্রবেশ করে, কিন্তু বিস্ফোরণ হয়নি। প্রযুক্তিগত ত্রুটি। সেই গভীর থেকে বোমা উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ, কারণ যে কোনো সময় বোমাগুলো বিস্ফোরিত হয়ে উদ্ধারকারী দলের প্রাণ কেড়ে নিতে পারত। ইরান সেই ঝুঁকি নিয়েছে। তারা ড্রিলিং করে বোমাগুলোর অবস্থান চিহ্নিত করে, সাবধানে খনন করে, অবশেষে 3টি বোমাই অক্ষত অবস্থায় উদ্ধার করে। এছাড়া উদ্ধার করেছে প্রায় 9,500 ক্লাস্টার বোমা। ইরানের তাসনিম নিউজ এজেন্সি উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ইরানি প্রকৌশলীরা সাবধানে বোমাগুলো মাটি থেকে তুলছে। বোমাগুলো দেখতেই ভয়ঙ্কর। ধাতব শরীর, সুনির্দিষ্ট চিহ্ন, যুক্তরাষ্ট্রের স্ট্যাম্প। একজন ইরানি প্রকৌশলী ফিসফিস করে বলেছেন, আমরা প্রায় 3 সপ্তাহ ধরে কাজ করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোমাগুলো যেন বিস্ফোরিত না হয়। আমরা ঘন্টার পর ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করেছি। অবশেষে আমরা সফল হয়েছি। এখন এই বোমাগুলো আমাদের হাতে, আমরা যা চাই তাই করতে পারি। ইরানের হাতে এখন অক্ষত GBU-57 বোমা। তারা এই বোমাগুলো 3 ভাবে ব্যবহার করতে পারে। প্রথম, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন বাংকার ব্লাস্টার বোমা তৈরি করা। ইরানের ইতিমধ্যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে, যেমন খোরামশার-4। এই মিসাইলের অগ্রভাগে GBU-57 প্রযুক্তি বসালে সেটি ইসরায়েলের গভীর বাংকার ধ্বংস করতে সক্ষম হবে। ইসরায়েলের আয়রন ডোমের নিচে সুরক্ষিত কমান্ড সেন্টার, পারমাণবিক স্থাপনা, বিমান ঘাঁটি সবকিছু এখন ঝুঁকিতে পড়ে যাবে। দ্বিতীয়, ইরান এই বোমার প্রধান গোপন প্রযুক্তি হার্ডনেট স্টিল অ্যালয় ও হার্ড টার্গেট স্মার্ট ফিউজ নিজের কাজে লাগাতে পারে। তারা তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাগুলোকে আরও গভীর ও সুরক্ষিত করতে পারে। এমনকি তারা বাংকার নির্মাণের কৌশল বদলে ফেলতে পারে, যাতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের GBU-57 বোমাগুলো ইরানের স্থাপনায় ব্যর্থ হয়। তৃতীয়, ইরান এই প্রযুক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ভাগাভাগি করতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেও ইরানের ওপর রাশিয়া ও চীনের কাছে গোপন প্রযুক্তি পৌঁছে দেওয়ার অভিযোগ এনেছে। যদি এবারও তাই হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ব্ল্যাঙ্ক প্রজেক্টের একটি প্রকাশ্যে চলে যাবে। রাশিয়া ও চীন তখন আরও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারবে, যা ন্যাটোর জন্য হুমকি। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, ইরান হাতে পেয়েছে জ্যাকপট। এই বোমাগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারলে ইরানের ক্ষেপণাস্ত্রের গুণগত মান 20 বছর এগিয়ে যাবে। আর এই প্রযুক্তি যদি রাশিয়া ও চীনের হাতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য চিরতরে ধ্বংস হবে। ইরান এই বোমা উদ্ধারের ভিডিও প্রকাশের পর পেন্টাগনে রাতারাতি জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র চায় এই বোমাগুলো যেন রাশিয়া বা চীনের হাতে না যায়। তারা ইরানের ওপর কূটনৈতিক ও প্রযুক্তিগত চাপ বাড়াচ্ছে, কিন্তু ইরান তাতে কান দিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমরা যুদ্ধের ময়দান থেকে যা পেয়েছি তা আমাদের বৈধ সম্পদ। যুক্তরাষ্ট্র যতই ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করুক না কেন, আমরা তা সংগ্রহ করে নিজেদের কাজে লাগাবো। পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, আমরা এই বোমাগুলো ধ্বংস করার জন্য যুদ্ধকালীন সময়েই সবকিছু করেছি, কিন্তু ইরান সেগুলো উদ্ধার করেছে। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই প্রযুক্তি আমাদের শত্রুদের হাতে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বাস করত তাদের এই গোপন প্রযুক্তি কখনো ফাঁস হবে না, কিন্তু ইরানের ধৈর্য ও প্রযুক্তিগত সক্ষমতা সেই চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছে। ইরানের হাতে GBU-57 যাওয়ার খবর মস্কো, বেইজিংয়ে পৌঁছেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি ভাগাভাগির আবেদন করেনি, কিন্তু দৃশ্যত তারা আগ্রহী। ইরান রাশিয়া সম্পর্ক ইতিমধ্যেই ঘনিষ্ঠ। ইরান রাশিয়াকে শাহেদ 136 ড্রোনের প্রযুক্তি দিয়েছে।
রাশিয়া তা আয়ত্ত করে আরও উন্নত ড্রোন বানিয়েছে। এবার যদি ইরান GBU-57 প্রযুক্তি রাশিয়াকে দেয়, তাহলে রাশিয়া নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারে। সেটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে, আবার আর্কটিক অঞ্চলে ন্যাটোর বাংকার ধ্বংস করতেও। চীন ওই প্রযুক্তির দিকে তাকিয়ে তাইওয়ান ইস্যুতে চীনা পক্ষের বাংকার ধ্বংসে এই বোমার প্রযুক্তি কাজে লাগতে পারে। পাল্টায় চীন ইরানকে আরও উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা দিতে পারে। একজন রুশ প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, ইরান যদি এই প্রযুক্তি রাশিয়াকে দেয়, তাহলে রাশিয়ার সামরিক সক্ষমতা 10 বছর এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের হার্ডনেট বাংকারগুলো আর নিরাপদে থাকবে না। ইরান বুঝতে পেরেছে তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তির দিক থেকেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারে। GBU-57 উদ্ধার ইরানের প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা। ইরানি বিজ্ঞানীরা ইতিমধ্যেই বোমাগুলো পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। তারা বোমাটির স্টিল অ্যালয়ের গঠন বিশ্লেষণ করছেন, ফিউজের প্রযুক্তি বোঝার চেষ্টা করছেন, গাইডেন্স সিস্টেমের কোড উন্মোচনের চেষ্টা করছেন। যদি ইরান সফল হয়, তাহলে তারা নিজেরা উৎপাদন করবে বাংকার ব্লাস্টার বোমা। সেটি ব্যালিস্টিক মিসাইল বসিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর গভীর বাংকার ধ্বংস করবে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র সেগুলো ধ্বংস করতে পারত না, এখন পারবে। একজন ইরানি সামরিক বিজ্ঞানী বলেছেন, এই বোমা আমাদের শক্তি দিয়েছে। আমরা এখন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের নিজেদের উন্নয়নের জন্য প্রযুক্তি উপহার দিয়েছে। আমরা এর সঠিক ব্যবহার করব। ইরান GBU-57 উদ্ধার করে 4টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাতে পেয়েছে। প্রথম, হার্ডনেড স্টিল অ্যালয়। এই ধাতু এত শক্ত যে মাটি, পাথর, কনক্রিট ভেদ করে টিকে থাকতে পারে। ইরান যদি এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া আবিষ্কার করে, তাহলে তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড আরও মজবুত করতে পারবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র মাটির উপরে বিস্ফোরিত হয়। নতুন ওয়ারহেড মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা ইসরায়েলের গভীর বাংকারের জন্য মারাত্মক হুমকি। দ্বিতীয়, হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর গণনা করতে পারে, কনক্রিটের পুরুত্ব হিসাব করতে পারে, ঠিক কত গভীরে যেতে হবে তা নির্ণয় করতে পারে। ইরান যদি এমন ফিউজ তৈরি করতে পারে, তাহলে তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ভীষণভাবে বেড়ে যাবে। তারা নির্দিষ্ট গভীরতায় বসানো বাংকার ধ্বংস করতে পারবে। তৃতীয়, অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম। এই সিস্টেম বোমাটিকে 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। ইরান যদি এই সিস্টেম নিজের ক্ষেপণাস্ত্রে বসাতে পারে, তাহলে তারা শত্রুর নির্দিষ্ট ঘাঁটি, কমান্ড সেন্টার, বিমানবন্দর, পারমাণবিক স্থাপনা সঠিকভাবে ধ্বংস করতে পারবে। চতুর্থ, বিস্ফোরণে উত্তাপ ও চাপ সহনশীল ইলেকট্রনিক্স। GBU-57 এর ভেতরে জিপিএস ও ফিউজ প্রচণ্ড কম্পন ও চাপ সত্ত্বেও কাজ করে। ইরানের প্রযুক্তি শিখলে তার ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক্স আরও শক্তিশালী হবে, যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মজতবা খামেনি এই বোমা উদ্ধারের ঘটনাকে ঈশ্বরের অপার কৃপা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের ফন্দি ব্যর্থ করে দিয়েছেন। আজ তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমাদের হাতে, আমরা এর সঠিক ব্যবহার করব। তিনি আরও বলেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি আমাদের ভূখণ্ডে হামলা করে, আমরা জবাব দিতে দ্বিধা করব না। এখন আমাদের হাতে প্রকৃত অস্ত্র আছে। এই অস্ত্র দিয়ে আমরা শত্রুর বাংকার ধ্বংস করতে পারি। যারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার চিন্তা করে, তারা ভয় পাবে। মোজতবার এই বক্তব্য ওয়াশিংটনের শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র জানত ইরানের কৌশলগত স্থাপনাগুলো মাটির গভীরে, সেগুলো ধ্বংস করতে GBU-57 প্রয়োজন। এখন এই বোমাগুলো ইরানের হাতে। তারা হয়তো নিজেদের স্থাপনাগুলোকে আরও গভীরে নিয়ে যাবে, অথবা এমন কৌশল তৈরি করবে যা GBU-57 ব্যর্থ করে দেবে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র লক্ষাধিক টন বোমা ফেলেছিল, কিন্তু হেরেছিল। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র 20 বছর লড়ে চূড়ান্তভাবে পিছু হটে। ইরাকে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে হারালেও পরবর্তীতে বিশৃঙ্খলা ও ইরানের প্রভাব বৃদ্ধি পায়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন শিক্ষা পেল, প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বোমা উদ্ধার করে ম্যাচ জিতে নিয়েছে। তারা দেখিয়েছে ধৈর্য, অধ্যত্ব ও কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ প্রযুক্তি আয়ত্ত করা যায়। এবার যুক্তরাষ্ট্রের সামনে কঠিন পছন্দ, তারা কি আরও হামলা চালাবে? ইরান তো বোমাগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। হয়তো কয়েক বছরের মধ্যেই ইরানের হাতে তৈরি হবে নতুন বাংকার ব্লাস্টার মিসাইল। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতার সময় নেই। ইরানের বিজ্ঞানীরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তারা GBU-57 এর বিভিন্ন অংশ আলাদা করে পরীক্ষা করছেন। এই প্রক্রিয়া কয়েক মাস থেকে কয়েক বছর সময় নিতে পারে, কিন্তু ইরানের কাছে সময় আছে, ধৈর্য আছে। একদিন হয়তো ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের অগ্রভাগে বসাবে GBU-57 এর স্টিল অ্যালয়। তাদের নতুন ফিউজ ও গাইডেন্স সিস্টেম ইসরায়েলের গভীর বাংকারে আঘাত হানবে। যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস করবে। আর যদি ইরান এই প্রযুক্তি রাশিয়া ও চীনের হাতে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য নিশ্চিহ্ন হয়ে
যাবে। প্রশ্ন হলো, ইরান কি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শুধু আত্মরক্ষায় ব্যবহার করবে, নাকি তারা এই প্রযুক্তি দিয়ে আক্রমণ করবে? আর যুক্তরাষ্ট্র কি ইরানকে থামাতে পারবে? হরমুজ প্রণালীর বুকে তখন রাত গভীর। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল দিচ্ছে। তারা জানে ফোর্ড পরমাণু কেন্দ্রের নিচ থেকে উঠে আসা সেই বোমাগুলো তাদের বিজয়ের প্রতীক। তারা জানে যুক্তরাষ্ট্রের 50 বছরের গোপন প্রযুক্তি এখন তাদের হাতে। তারা জানে সামনের দিনগুলো আরও প্রতিরোধের, আরও শক্তির, আরও জয়ের। হরমুজের ঢেউ আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, যুক্তরাষ্ট্র, তুমি যতই গোপন প্রযুক্তি বানাও না কেন, ইরান তা উদ্ধার করবে। কারণ ইরান পাহাড়, পাহাড় কখনো নড়ে না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নড়ে, ইরান টিকে থাকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যুদ্ধের ধোঁয়া উঠছে, যার প্রতিধ্বনি এখন মধ্যপ্রাচ্য ছড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে আটলান্টিকের দুই পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ যেন নতুন করে প্রশ্ন তুলেছে। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক কি এবার সত্যি ফাটলের মুখে? ঘটনার শুরুটা আরও আগের, তবে এবারে তা আবারও স্পষ্ট হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ট্রাম্পের অভিযোগ, মের্জ ইরানের পারমাণবিক ঝুঁকিকে গুরুত্বই দিচ্ছে না। তার ভাষায়, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পুরো বিশ্ব জিম্মি হয়ে পড়বে। শুধু তাই নয়, তিনি দাবি করেন ইরানকে ঠেকাতে যে পদক্ষেপ তিনি নিয়েছেন তা আরও আগে নেওয়া উচিত ছিল। ট্রাম্পের এই বক্তব্য ইউরোপীয় ও ন্যাটো মিত্রদের প্রতি আরও দীর্ঘদিনের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে তারা এই যুদ্ধে সরাসরি অংশ নেয়নি ও সমর্থনও দেয়নি। এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ পেয়েছে ট্রাম্পের এই বক্তব্য। তার মতে, বৈশ্বিক নিরাপত্তার প্রশ্নে মিত্রদের আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু ইউরোপের দৃষ্টিভঙ্গি যেন একেবারে ভিন্ন গল্প বলছে। বার্লিন থেকে মের্জ সতর্ক সুরে জানান, যুদ্ধে নামা যতটা সহজ, বেরিয়ে আসা ততটাই কঠিন। আফগানিস্তান আর ইরাকের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সংঘাতের বোঝা বহন করা কোনো দেশের পক্ষে সহজ নয়। তার এই বক্তব্য যেন শুধু একটি যুদ্ধ নয়, বরং যুদ্ধ পরবর্তী বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়। যুদ্ধের কৌশল ও পরিণতি নিয়েও ভিন্নমত প্রকাশ করেছেন মের্জ। তিনি এই মার্কিন সামরিক অভিযানের পরিকল্পনার ঘাটতি দেখেছেন। মের্জের ভাষায়, যুদ্ধে প্রবেশ করাই সব নয়, বের হওয়ার পথও নিশ্চিত করতে হয়। মের্জ আরও ইঙ্গিত দেন, আলোচনার টেবিলে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে, কারণ তেহরান তাদের বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হচ্ছে না। এতে করে কূটনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মের্জের এই অবস্থান কিছুটা বিস্ময়কর, কারণ অতীতে তিনি ইসরায়েলের পক্ষে বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন। এই দ্বিমুখী অবস্থানই এখন আলোচনার কেন্দ্রে। একদিকে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান, ইরানকে যেকোনো মূল্যে থামাতে হবে। অন্যদিকে ইউরোপের শঙ্কা, এই পথ কি আরও বড় অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে? আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। ইরানের উপর চাপ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এবারে দেশটির কথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখার অভিযোগে ৩৫ জন ব্যক্তির উপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পরোক্ষভাবে ইরানের প্রতিরক্ষা খাত, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে আর্থিক সহায়তা দিয়ে আসছিল। মার্কিন কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির অর্থ সংগ্রহ ও স্থানান্তরের জন্য ইরান একটি জটিল আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই ব্যবস্থায় তৃতীয় পক্ষের মাধ্যমে তেল বিক্রির অর্থ বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করানো হয় এবং পরে তা ইরানের সামরিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়। ওয়াশিংটনের মতো এই প্রক্রিয়ায় কয়েক $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ লেনদেন হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বিবৃতিতে বলেন, ইরানের এই শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক তাদের সামরিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করছে। তার ভাষায় এই অর্থের প্রবাহ শুধু আঞ্চলিক অস্থিরতাই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে চীন বরাবরই একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং এই ধরনের পদক্ষেপকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানে তেল রপ্তানি বন্ধ করতে দীর্ঘদিন ধরে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের প্রবাহ পুরোপুরি থামানো যায়নি, বরং বিকল্প আর্থিক পথ ব্যবহার করে তেহরান তার রাজস্ব প্রবাহ সচল রাখার চেষ্টা করছে। এদিকে চলমান ইরান সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাও এখনও অচল অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাম্প্রতিক প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন, যেখানে সংঘাত চলাকালে পারমাণবিক ইস্যুতে আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে। সব মিলিয়ে নতুন নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক চাপই বাড়াবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘিরে এখন অভূতপূর্ব নিরাপত্তা। আকাশে হেলিকপ্টার, রাস্তায় সাজোয়া গাড়ি আর ভবনের ছাদে ছাদে স্নাইপার। সাধারণ মানুষজন জানে না, কিন্তু যারা জানেন তারা বলেন এটি যুদ্ধ ও শান্তির মধ্যকার সেই সূক্ষ্মরেখা যেখানে দাঁড়িয়ে ইতিহাস এক কঠিন সিদ্ধান্তের অপেক্ষায়। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার সাথে ছিলেন উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক একটি দল। বিমান থেকে নামার সময় তার মুখে কোনো হাসি নেই, কেবল একাগ্রতা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এটি কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটি এক বিরল দৃশ্য। এক দেশের সেনাপ্রধান অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন। এর অর্থ পরিষ্কার, এখানে শুধু কূটনীতি নয়, সামরিক সিদ্ধান্তও নেওয়া হবে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি সফরে না থাকলেও পুরো প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্কের কারণে এই দেশটিকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। একদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনন্য মিত্র নয়, অন্যদিকে ইরানের সঙ্গেও তার সম্পর্ক সম্পূর্ণ বৈরী নয়। এই মধ্যপন্থী অবস্থানটি আজ কাজে লাগছে। বর্তমান যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে চলেছে। আজকে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আগামীকাল ভোর থেকেই আবার শুরু হবে হামলা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর আগের এক মাসের সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, কিন্তু তৃতীয় দফায় যুদ্ধ আরও ভয়াবহ হবে। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতবারের চেয়ে এইবার যুক্তরাষ্ট্র ইরানের গভীরে হামলার পরিকল্পনা করেছে। ইরানও বলেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করবে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইসলামাবাদে যখন আলোচনা চলছে, তখন পারস্য সাগরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছে। সেখানে মোতায়েন আছে অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি আকাশ পুনরুদ্ধারকারী ট্যাঙ্কার মিত্র দেশের ঘাঁটিতে পৌঁছে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইসলামাবাদে পৌঁছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমাদের টেবিলে হাতি আছে, প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু দরজা এখনো বন্ধ হয়নি। আমরা আলোচনার জন্য এসেছি, কিন্তু দুর্বল অবস্থান থেকে নয়। কি নিয়ে আলোচনা? সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী তিনটি ইস্যুতে সবচেয়ে বেশি দর কষাকষি হচ্ছে। প্রথম, হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের শর্ত পরিষ্কার, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, কোনো তেলবাহী জাহাজ আটকানো যাবে না। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হবে। এর বিপরীতে ইরানের শর্ত, যুক্তরাষ্ট্র যেন তাদের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার করে। দ্বিতীয়, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করুক, কোনো প্রযুক্তি, কোনো ফ্যাসিলিটি থাকবে না। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থেকে তা ধ্বংস করে দেবে। অথচ ইরানের প্রস্তাব সম্পূর্ণ বিপরীত। তারা বলছে নিরাপত্তার গ্যারান্টি হিসেবে এগুলো রেখে দেবে, তবে তারা কিছু সময় পর্যন্ত পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে রাজি। সেই স্থগিতাদেশ কঠোরভাবে মনিটর করবে IAEA।
তৃতীয় ও সবচেয়ে জটিল ইস্যু নিরাপত্তার গ্যারান্টার কে। ইরান বারবার চীনকে গ্যারান্টার হিসেবে প্রস্তাব করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ। হোয়াইট হাউসের যুক্তি, চীনকে গ্যারান্টার মানে বৈশ্বিকভাবে চীনের সুপার পাওয়ার মর্যাদা স্বীকার করে নেওয়া, যা মার্কিন স্বার্থের বিপরীত। তাই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামনে এনেছে, পাকিস্তানই হোক নিরাপত্তার গ্যারান্টার। কিন্তু প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান কতটা বল প্রয়োগ করতে পারবে। পাকিস্তানের নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে বলে অভিযোগ আছে অনেকের। ইরানের আলোচকদের সবচেয়ে বড় স্মৃতি 2015 সালের চুক্তি। জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে 6 জাতি মিলে ঐতিহাসিক চুক্তি করেছিল। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেয়, বিনিময়ে উঠে যায় নিষেধাজ্ঞা। কিন্তু পরে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। জাতিসংঘ কিছুই করতে পারেনি, আবারও নিষেধাজ্ঞা চাপানো হয়। ইরানের অর্থনীতি ভেঙে পড়ে। সেই অভিজ্ঞতা থেকে ইরান এখন স্পষ্ট ভাষায় বলে, আমরা কাগজে কলমে সই করব না, আমাদের চাই বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা। এমন কেউ যে ভবিষ্যতে আবার যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে আমাদের রক্ষা করবে। এ কারণেই তারা চীনকে চায়, অথবা কমপক্ষে পাকিস্তানকে পর্যাপ্ত শক্তিশালী প্রমাণ করতে হবে। এক ইরানি সিনিয়র কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ট্রাম্পের আমলে আমাদের উপর কাগজে স্বাক্ষরের কোনো মূল্য নেই, আমরা মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না, এবার চাই ভিন্ন কিছু। এই জটিল সমীকরণের মাঝে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ঘোষণা দিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলে ইরানের উপর তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। তবে বর্তমান আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না ইউরোপ। উল্লেখ্য, আগে জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো আলোচনায় সরাসরি যুক্ত ছিল। এবার তারা নিজেদের সরিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে, ইউরোপ চায় না ট্রাম্প প্রশাসনের কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্তে তাদের অবস্থান সংকটে পড়ুক। তারা চূড়ান্ত চুক্তির পর নিষেধাজ্ঞা শিথিল করে ভালো লোকের ভূমিকা পালন করতে চায়। ফ্রান্সের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা আগের ট্রমা ভুলিনি, এক হাতে স্বাক্ষর আরেক হাতে ভাঙা। এবার যুক্তরাষ্ট্র নিজের ঝামেলা নিজের সামলাক, আমরা দূর থেকে সমর্থন দেব। ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে। একটি অজ্ঞাত বাসভবনে বসেছেন ইরানি ও মার্কিন প্রতিনিধিরা। কক্ষে কোনো সংবাদ মাধ্যম নেই, শুধু মধ্যস্থতাকারী পাকিস্তানের কর্মকর্তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি আলোচনায় যুক্ত না হয়েও পরিস্থিতির ওপর নজর রাখছেন। পাকিস্তান চায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হোক, কারণ তাদের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে আছে। নতুন করে এই অঞ্চলে যুদ্ধ বাঁধলে পাকিস্তানের ওপর আরও চাপ বাড়বে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI আলোচনা স্থলের চারপাশে নিরাপত্তার 4 স্তর তৈরি করেছে, দূর থেকে যাতে কেউ কাছে ঘেঁষতে না পারে। ভেতরে কি হচ্ছে তা বাইরের কেউ জানে না। আলোচনা শুরু হয়েছে। দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক। ইরানের পক্ষে আরাকচি, মার্কিন পক্ষে উইটকফ ও কোশনার। বিশেষ সূত্র জানিয়েছে, কোনো কোনো ইস্যুতে অগ্রগতি হয়েছে। যেমন নৌ অবরোধের বিষয়টি প্রায় নিষ্পত্তি হয়েছে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অবরোধ তুলে নিতে রাজি হয়েছে, আর ইরান হরমুজের জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু জটিলতা পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তার গ্যারান্টি নিয়ে। ইরান বলছে, কিছু সময়ের স্থগিতাদেশ তাদের সর্বোচ্চ সীমা, তার চেয়ে 1 ইঞ্চিও কম নয়। যুক্তরাষ্ট্র বলছে, পুরোপুরি ধ্বংস না করে কোনো চুক্তি নয়। ইসরায়েলও টেলিফোনে জানিয়ে দিয়েছে, পরমাণু ধ্বংস না হলে তারা যে কোনো সময় এককভাবে হামলা চালাতে পারে। এমন অবস্থায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে একটি তৃতীয় পথ বের করার চেষ্টা করছে। সেই পথে বলা হচ্ছে, ইরান তাদের পরমাণু স্থাপনা ধ্বংস না করে রেখে দিক, তবে আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলোতে যে কোনো সময় অপ্রকাশিত পরিদর্শন করতে পারবে। আর নিরাপত্তার গ্যারান্টার হবে পাকিস্তান সহ একটি বহু সদস্যের আন্তর্জাতিক কমিটি, যেখানে চীন ও রাশিয়াও থাকবে। যুক্তরাষ্ট্রের টেবিলের ওপাশের কেউ কি এতে রাজি হবে? গুঞ্জন, উইটকফ কিছুটা নমিনিও হয়েছেন, কিন্তু কুশনার এখনও শক্ত অবস্থানে। আর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ওয়াশিংটন থেকে কড়া নির্দেশ দিচ্ছেন, পারমাণবিক ইস্যুতে কোনো ছাড় নয়। ইসলামাবাদের আকাশ পরিষ্কার, কিন্তু শহরের ওপর কালো মেঘের মতো ভাসছে অনিশ্চয়তা। আলোচনা চলছে, মাঝে মধ্যেই বেরিয়ে আসছেন কর্মকর্তারা, অন্যের কানে কিছু বলছেন, আবার ভেতরে ঢুকে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আলোচনা ভবনের বাইরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কেউ কিছু জানেন না, শুধু অপেক্ষা। আলোচনা চলাকালে একটি ছোট বিরতি। পক্ষ দুটির প্রতিনিধিরা আলাদাভাবে মধ্যাহ্নভোজন সারলেন। ভেতরে সূত্র বলছে, পারমাণবিক ইস্যুতে তারা একটি মধ্যবর্তী সূত্র বের করার চেষ্টা করছেন। ইরান তাদের সব এনরিচমেন্ট সুবিধা IAEA এর কাছে সরাসরি তত্ত্বাবধানের স্লিপিং মোডে রাখবে, অর্থাৎ চালু থাকবে না, কিন্তু ধ্বংসও করা হবে না। সেটা নির্দিষ্ট সময়ের জন্য, এরপর আবার আলোচনা। কিন্তু ইসরায়েলের সেই নির্দিষ্ট সময়ও সহ্য নয়। তারা জরুরি বৈঠক ডেকেছে তেল আবিবে। হোয়াইট হাউস থেকে একটি বার্তা এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট। আশা করা যায় আজকের মধ্যেই চূড়ান্ত ঘোষণা। আশা? তাহলে এখনও অনিশ্চয়তা কাটেনি।
আলোচনা ভবনের দরজা খুলল। বেরিয়ে এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার মুখে কোনো হাসি নেই। তিনি দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে, বললেন, বিশ্ববাসী, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে একটি খসড়া চুক্তি সই হয়েছে। চারদিক থেকে শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ। ইসহাক দার বিস্তারিত জানালেন, নৌ অবরোধ ও হরমুজের প্রশ্নে সমাধান হয়েছে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অবরোধ তুলে নেবে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেবে না। পারমাণবিক ইস্যুতে ইরান তাদের সব এনরিচমেন্ট কার্যক্রম একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত রাখবে। সুবিধাগুলো ধ্বংস না করে আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হবে। নিরাপত্তার গ্যারান্টার হিসেবে থাকবে পাকিস্তান, চীন ও রাশিয়া, এই 3 দেশ সম্মিলিতভাবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে নতুন করে যুদ্ধ শুরু হবে না, বরং বর্তমান যুদ্ধবিরতি আরও বাড়ানো হবে। এই সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি কার্যকর করতে হবে। ইসহাক দার যখন কথা বলছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও মার্কিন দূত উইটকফ। কেউ কারো দিকে তাকাচ্ছেন না, কেবল সোজা সামনে ক্যামেরার দিকে তাকিয়ে। উইটকফ শেষে এক বাক্য বললেন, আমরা একটি পথ খুঁজে পেয়েছি। এটি নিখুঁত নয়, কিন্তু এটি যুদ্ধের চেয়ে ভালো। আরাকচি শুধু বললেন, ইরান তার স্বার্থ রক্ষা করেছে, আলোচনা হয়েছে, চাপের মুখে নয়। আলোচনা ভবনের দরজা বন্ধ হয়ে গেছে। প্রতিনিধিরা বেরিয়ে গেছেন। ইসলামাবাদের পথ ফাঁকা, সূর্য ডুবে গেছে। কিন্তু যারা গভীরে দেখেন তারা জানেন, এই চুক্তি কাগজে কলমে সই হলেও বাস্তবে কতটা টিকবে সেটাই আসল প্রশ্ন। কারণ ইসরায়েল এখনও নিশ্চিত করেনি যে তারা এই চুক্তি মেনে নেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। আর তেল আবিবের দিকে তাকালে দেখা যাচ্ছে সেখানে জরুরি বৈঠক তখনও চলছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ তখনও অবস্থান করছে, সরেনি। ইরানের উপকূলীয় মিসাইল ইউনিট তখনও সতর্ক অবস্থায় আছে। আলোচনা শেষ, চুক্তি সই, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছে না। আগামীকাল সকালে যখন সূর্য উঠবে, তখন হয়তো পুরো বিশ্ব দেখবে এই চুক্তি সত্যি টিকলো কিনা। পারস্য সাগরের ঢেউ তখনও থামেনি, আর ওয়াশিংটনের ওভাল অফিসে তখনও আলো জ্বলছে। কারণ ইসরায়েল এখনো না বলতে পারে। যদি বলে, তাহলে এই চুক্তি মাত্র কয়েক ঘন্টার, আর তখন শুরু হবে সেই যুদ্ধ যার নাম দেওয়া হয়েছে দ্য ফাইনাল কাউন্টডাউন। ইসলামাবাদের আকাশ অন্ধকার। দূর থেকে শোনা যাচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ। কেউ যাচ্ছে, কেউ আসছে, কিন্তু সবাই জানে আজ রাতেই সব শেষ হবে, হয় শান্তির নামে, নয় যুদ্ধের আগুনে। সীমান্তের ওপারে পাহাড় চিরে আসা নীল জলরাশি আর সবুজের সমারোহ দেখতে মনোরম। তবে সেই পাহাড় থেকেই কি নেমে আসছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক মহাবিপর্যয়? তিস্তার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে মেঘালয়ের মিন্তদু ও কিনশি নদে একের পর এক বাঁধ দেয়ার মহোৎসব শুরু করেছে ভারত। এই বাঁধের বিপাকে পড়ে সিলেটের সারি, গোয়াইন আর সুনামগঞ্জের জাদুকাটা কি তবে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসেছে? ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, চেরাপুঞ্জি আর মৌসিনরামের কোল ঘেঁষে বয়ে চলা স্বচ্ছ পানির মিন্তদু নদ যখন বাংলাদেশের সমতলে মেশে, তার নাম হয় সারি গোয়াইন। অন্যদিকে কিনশি নদ সুনামগঞ্জ পরিচিত জাদুকাটা নামে। এই নদীগুলোই আমাদের সুরমা এবং মেঘনা অববাহিকার প্রাণভ্রমরা। কিন্তু এই প্রাণস্পন্দনের উপরই এখন বসানো হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের মরণ কাঠি। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ভারত সরকার মেঘালয়ের এই দুটি নদের উপর অন্তত 7টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে মিন্তদু লিশকা স্টেজ 2 এবং সেলিম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। ভারতের যুক্তি, এগুলো রান অব দ্য রিভার প্রকল্প, কিন্তু ভাটির দেশ বাংলাদেশের জন্য এর প্রভাব মোটেও সাধারণ নয়। 2012 সালে নির্মিত মিন্তদু লিশকা স্টেজ 1 নিয়ে বাংলাদেশ নমনীয় থাকলেও বর্তমানে 210 মেগাওয়াট ক্ষমতার স্টেজ 2 প্রকল্প নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী মেদবা লিংডোর ঘোষণা অনুযায়ী 2026 সালের এই প্রকল্প এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এর ফলে সারিবদ্ধ 3টি বাঁধের কবলে পড়বে একটি নদী, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। সেলিম ও লিশকা প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ করলে দেখা যায়, কিলোমিটারের পর কিলোমিটার টানেল দিয়ে নদীর পানি ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। এতে নদীর আদি খাত এক বিশাল অংশে পানিশূন্য হয়ে পড়বে। শুষ্ক মৌসুমে সারি গোয়াইন নদী যখন মরুভূমিতে রূপ নেবে, তখন সিলেটের কৃষি ও জীববৈচিত্র্যের কী হবে সেই উত্তর কারও জানা নেই।
মেঘালয়ের স্থানীয় গণশুনানিতে উঠে এসেছে ভীতি ও আশঙ্কার কথা। বাঁধের কারণে নদের গতিপথ বদলে যাওয়ায় বর্ষাকালে আসা ইলিশসহ পরিযায়ী মাছগুলো পুরোপুরি বিলুপ্ত হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, স্টেজ 1 প্রকল্পের সিমেন্ট আর তেল মিশিয়ে নদীর পানি আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এখন নতুন প্রকল্পে মাছ শূন্য হয়ে পড়বে গোটা নদী। 2025 সালের একটি প্রতিবেদন অনুযায়ী মিন্তুদু প্রকল্পের পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। অতিবৃষ্টির সময় এই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি নির্গত হয় তা মুহূর্তেই বাংলাদেশের ভাটি অঞ্চলে হরকা বান বা ফ্ল্যাশ ফ্ল্যাট তৈরি করতে পারে। মিনিট দশকের মধ্যে বাঁধ উপচে পড়া পানি সুনামগঞ্জ ও সিলেটের জনপদ ভাসিয়ে নিতে যথেষ্ট। একই দশা কিনশি নদেরও। 270 মেগাওয়াট ক্ষমতার কিনশি স্টেজ 1 এবং 278 মেগাওয়াটের স্টেজ 2 প্রকল্প দুটি নতুন করে প্রাণ ফিরে পাওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা নদী এখন অস্তিত্ব সংকটে। মেঘালয় সরকারের বাজেট বরাদ্দ বলছে ওমনগি ও ওয়াহব্লেই নদেও বাঁধ দেওয়ার তোড়জোড় চলছে, যার প্রতিটি জাদুকাটার পানি প্রবাহকে রুদ্ধ করবে। নদীকে কেন্দ্র করেই বেঁচে থাকে সীমান্ত ঘেঁষা মানুষেরা, যারা নদী থেকে পাথর কুড়িয়ে বা বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন। তাদের পেটে পড়বে কুড়াল। বাঁধের কারণে নদীর পাথর ও বালুর স্তর ধুয়ে মুছে যাবে, অথবা পানির অভাব জীবনযাত্রার ধরন আমূল বদলে দেবে। এক উর্বর জনপদ কি তবে অদূর ভবিষ্যতে জনশূন্য খা প্রান্তরে পরিণত হবে? মেঘালয় ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় ইতিমধ্যে বড় পরিবর্তন দেখা দিয়েছে। বৃষ্টির ধরন পাল্টেছে, বাড়ছে অতিবৃষ্টির প্রকোপ। এই পরিস্থিতিতে ভারতের এই বিশালাকার প্রকল্পের সম্মিলিত পরিবেশগত মূল্যায়ন ছাড়া কাজ শুরু করা বাংলাদেশের জন্য এক অশনি সংকেত। সঠিক তথ্য ও গবেষণার অভাবে আমরা অন্ধকারে থেকেও বিপদের অপেক্ষা করছি। নদী বাঁচলে দেশ বাঁচে, এই আপ্তবাক্য কি তবে কেবল স্লোগান হয়েই থাকবে? মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলবিদ্যুৎ প্রকল্পের এই উন্নয়ন কি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দেখা দেবে? সময় এসেছে আন্তঃসীমান্ত নদীর ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে সোচ্চার হওয়ার, নতুবা পানির অভাবে ধুধু করবে আমাদের চিরসবুজ সুরমা অববাহিকা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল একদিনেই স্বর্ণের দাম 2% বেশি কমে 4 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে স্বর্ণের দাম কমার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। যুদ্ধ শেষ করার জন্য ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হওয়ায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরার আশা ম্লান হয়ে গিয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা ও সংযুক্ত আরব আমিরাত তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম 3% বেশি বেড়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড এই সপ্তাহে তাদের মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসছে। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ফেড সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। সাধারণত সুদের হার বাড়লে অফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। মঙ্গলবার স্পট গোল্ড বা তাৎক্ষণিক স্বর্ণের দাম 2.4% কমে প্রতি আউন্স 4570.34 ডলারে নেমে এসেছে। এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত এটি সর্বনিম্ন দাম। কেবল স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রূপার দাম 3.6% কমে প্রতি আউন্স 72.78 ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও 1% বেশি কমেছে। ভদ্রতার দিন শেষ, এবার সরাসরি কথা। শুনে মনে হতে পারে নতুন কোনো অ্যাকশন সিনেমার ডায়লগ চলছে, কিন্তু না, এই কথাগুলো বলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একেবারেই নতুন না। তিনি প্রায়ই এমন বক্তব্য দেন যা একদিকে উত্তেজনা বাড়ায়, আবার কখনো নিজেই নিজের পোস্ট মুছে দেন। ফলে তার প্রতিটি বার্তায় আলাদা করে নজর কাড়ে। কখন কি বলেন সেটাই যেন বড় খবর।
এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া একটি কড়া বার্তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আর কোনো ভদ্রতা নয়। এমনকি সেই পোস্টে থাকা ছবিতে দেখা যায় ট্রাম্প চোখে চশমা পরে রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন, আর পিছনে যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ আবহ, যা বার্তার তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তীব্র মতপার্থক্য চলছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এখন বেশ জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ট্রাম্প বলছেন ইরান নতুন সমাধানের পথ খুঁজছে, অন্যদিকে তেহরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের অনেক বক্তব্যই নাকচ করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্ব জ্বালানি বাজার এবং কূটনীতিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের নো মোর মিস্টার নাইস গাই বার্তাটি কেবল রাজনৈতিক চাপ নাকি এর পেছনে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত, তা খুব শিগগিরই পরিষ্কার হবে। তবে একথা নিশ্চিত, কূটনৈতিক ভাষা এড়িয়ে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এবং ওয়াশিংটনের ইরান কৌশলকে আবারও সবার নজরে নিয়ে এসেছে। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার ঝালমুড়ির কদর বেড়েছে, কেননা নির্বাচনী প্রচারণায় গিয়ে রাস্তার পাশের এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঝালমুড়ি খাওয়ার ছবিসহ খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মোদীর নির্বাচনী নাটক বলে কটাক্ষ করেছেন। এ তো গেল বাকযুদ্ধ, এবার ভোটযুদ্ধও শেষ হচ্ছে আজ। 4 মে হবে ভোট গণনা, বহু উদ্বেগ আর উৎকণ্ঠা। কার দখলে যাবে বাংলা? বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে 294 আসনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচনে আরও লড়ছেন কংগ্রেস, সিপিএম সহ একাধিক বাম দল এবং আছে সংখ্যালঘু মুসলমানদের 2টি রাজনৈতিক দলও। তবে মূল লড়াইটা নিশ্চিতভাবে তৃণমূল ও বিজেপির মধ্যেই হবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বিজেপি বিগত 3টি রাজ্য বিধানসভার নির্বাচনে চেষ্টা করেছে মমতাকে হারাতে। যদিও প্রতিটি নির্বাচনে বিজেপি আগের চেয়ে ভালো করেছে, কিন্তু কোনোভাবেই হটাতে পারেনি মমতাকে। বিগত লোকসভা নির্বাচন হয়েছে 2024 সালে। জনমত জরিপে মমতার অবস্থা ছিল খুবই শোচনীয়। তারপরও তৃণমূল লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল। এইবার মোদীর দল আরও সংঘবদ্ধভাবে চেষ্টা করছে। ভারতের জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া 2 দিন আগে কিছু সংস্থার জরিপ প্রকাশ করেছে। তাতে তৃণমূল 158, বিজেপি 115, কোথাও আবার তৃণমূল 143, বিজেপি 147, এভাবেই দেখানো হয়েছে। তবে জরিপ যাই হোক, এবারে নির্বাচনে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে 3টি বিধানসভা নির্বাচন ও 2টি লোকসভা নির্বাচন করেছেন। বেশ কয়েকবার ভোটের আগের জনমত জরিপে তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিটি নির্বাচনেই জয় পেয়েছিলেন। এইবারও যদি তিনি তার জয়ের ধারা অব্যাহত রাখেন, তাতে কি কেউ আশ্চর্য হবেন? তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।